গত কিছুদিন আগে অনর বাংলাদেশে অফিসিয়ালি তাদের 400 সিরিজটা রিলিজ করে এবং আজকে আমাদের হাতে আছে হচ্ছে অনর 400। এটাকে তারা দাবি করতেছে গড অফ এআই। এটার মধ্যে ভরপুর এআই এর ফিচার রয়েছে এবং এই এআই গুলো আমি ইউজ করে দেখলাম, খুবই ইউজফুল ছিল। তার পাশাপাশি এটাতে থাকছে 6.55 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর মতো পাওয়ারফুল এসওসি। আর এরকম স্লিম এবং পাতলা চিত্রা একটা ফোনের মধ্যে 6000 mAh এর ব্যাটারি ইউজ করেছে। তার মানে বুঝতেই পারতেছেন যে এই অনর 400 ফোনটা একটা স্পেশাল কিছু। কিন্তু এইটার প্রাইস রেখেছে তারা অফিসিয়াল মার্কেটে 60,000 টাকা, অলমোস্ট 60,000 টাকা, কারণ এটার প্রাইস হচ্ছে এক্স্যাক্টলি 59,990 টাকা বা এমন কিছু একটা হবে। তো অলমোস্ট 60,000 টাকা খরচ করে এই অনর 400টা অফিসিয়াল মার্কেট থেকে আপনি কিনবেন কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে। শুরুতেই কথা বলা যাক এটা ডিজাইন নিয়ে। আমার কাছে পার্সোনালি এটা ডিজাইনটা খুবই ভালো লেগেছে, স্পেশালি এর ক্যামেরা মডিউলটা অনেক বেশি ইউনিক ছিল এবং অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এর ব্যাক সাইডে কেমন জানি সমুদ্রের ঢেউয়ের মতো একটা প্যাটার্ন রয়েছে, যেটাও কিন্তু লাইটের রিফ্লেকশনের সাথে মানে কেমন জানি একটা ঢেউ খেলে দেখতে অনেক সুন্দর লাগে। আর আমার হাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে একটা ব্লু কালার এবং এটাকে তারা নাম দিছে টিডাল ব্লু এবং হ্যাঁ এরকমই কিছু একটা নাম দিছে, কিন্তু স্পেশালি এটা দেখতে ব্লুর মতোই লাগে। এবং এই ফোনটা অনেক বেশি স্লিম ছিল, হাতে নিতে অনেক বেশি লাইট ওয়েট ফিল হচ্ছিল। এই ফোনটার থিকনেস মাত্র 7.3 মিলিমিটার, খুবই স্লিম একটা ফোন এবং এটার ওজনও কিন্তু অনেক কম, মাত্র 184 গ্রাম হচ্ছে এটার ভর। হাতে লং টাইম রাখতেও কোনো অবস্থাতেই কোনো পেইন হয় না। জাস্ট আমি চিন্তা করতেছিলাম যে 7.3 মিলিমিটার থিকনেসের একটা ফোনের মধ্যে এত পাতলা একটা ফোন, কিন্তু এর মধ্যে 6000 mAh এর ব্যাটারি কি করে দিল, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। তারপর কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এই জায়গায় আপনি 6.55 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা অবশ্যই একটা 10 বিট প্যানেল, তার মানে হচ্ছে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এইচডিআর এর সাপোর্ট পাচ্ছেন এবং এটার পিক ব্রাইটনেস 5000 নিটস। চিন্তা করতে পারতেছেন এটা কোন লেভেলের ব্রাইট হয়। এটাকে আমি ডিরেক্ট সানলাইটেও ইউজ করে দেখেছি যে খুবই জকজকা চকচকা দেখা যায়, ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার কাছে স্পেশালি এই ডিসপ্লেটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এই ডিসপ্লের চারপাশের চিন বেজেলটা দেখেন যে অনেক বেশি সিমেট্রিক্যাল, মানে দেখলে মনে হয় যে এটা একটা মানে আইফোনের মতোই লাগতেছিল, এত বেশি সিমেট্রিক্যাল। অ্যান্ড্রয়েড ফোনগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি এত সিমেট্রিক্যাল ডিসপ্লে দেখি না, দেখা যায় যে নিচের দিকে চিনটা একটু মোটা থাকে, উপরের গুলো একটু ন্যারো থাকে। এই ধরনের ডিসপ্লেগুলো কিন্তু নর্মালি আমরা অ্যান্ড্রয়েড ফোনে দেখে থাকি, বাট এটাকে সামনে থেকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং চারপাশের বর্ডারটা অনেক বেশি ন্যারো ছিল। আর আপনারা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো সবাই জানেন যে আমি পার্সোনালি এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লেগুলাই বেশি পছন্দ করি। এই ডিসপ্লের কালারটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ভাইব্রেন্ট কালার দিচ্ছিল। অনেক ডিসপ্লে দেখা যায় যে অ্যামোলেড ডিসপ্লেগুলো কেমন যেন একটু ফ্যাকাশে টাইপের হয়ে যায়, কিন্তু এই ডিসপ্লেটা ফ্যাকাশে ছিল না, একদমই স্যামসাং এর যে অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো রয়েছে সেগুলোর মতোই খুবই কালারফুল ছিল এবং এটা টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। এটা দিয়ে গেমিং করেও আমি অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। এই কিউট ডিসপ্লেটার নিচের দিকে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, এটা খুবই একুরেট ছিল এবং খুবই ফাস্ট আনলক হচ্ছিল, যদিও কিনা এটা অপটিক্যাল সেন্সর, কিন্তু তারপরেও ভালোভাবে আনলক হচ্ছিল। এটাতে যদি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে আর একটু বেশি ভালো হতো, কিন্তু এখনকার সময় দেখা যায় যে লাখ টাকার ফোনের মধ্যেও এই ধরনের অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই আমরা দেখে থাকি। নাও কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এই ফোনটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এসওসি, যেটা 4 nanometer নোটে তৈরি করা হয়েছে। আপনারা তো সবাই জানেন যে মিড রেঞ্জের মধ্যে এই এসওসিটা রিসেন্টলি অনেক বেশি জনপ্রিয় হয়েছে এবং এটার পারফরমেন্সও কিন্তু খুবই ভালো। দেখা যায় যে এই বাজেটের ফোনগুলো থেকে অনেক বেশি গেমিং পারফরমেন্স কেউ আশা করে থাকে না। যারা গেমার রয়েছে তাদের জন্য ডেডিকেটেডলি গেমিং ফোনই রয়েছে যেগুলোর মধ্যে উড়াধুরা পারফরমেন্স দেয়। যারা একটা ব্যালেন্সড ফোন খুঁজে থাকেন, রেগুলার লাইফে ইউজ করবেন, টুকটাক গেমিং করবেন, সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো দরকার, তাদেরকে এই ধরনের ফোনগুলো সাজেস্ট করা যায়। যারা অনেক বেশি হেভি গেমার তাদেরকে বলবো যে এই ভিডিওটা এই জায়গা থেকে চাইলে আপনি স্কিপ করতে পারেন। কিন্তু যদি আপনি টুকটাক গেমিং করে থাকেন তাহলে এই ডিভাইস দিয়ে আপনি খুব ইজিলি গেমিং করতে পারবেন। আর রেগুলার লাইফে ইউজ করতে গেলে খুবই স্মুথ ফিল হয়, অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট করতে পারে, কোনো অবস্থাতে আমি ল্যাগ হ্যাং এখনো দেখি নাই। হ্যাঁ, এটার ম্যাজিক ওএস এর মধ্যে টুকটাক মানে বাগবার লুক আছে, যেগুলো আমার কাছে মনে হয় যে অনর হয়তো সফটওয়্যার আপডেট দিয়ে এগুলো ফিক্সড করে ফেলবে। আমার কাছে পার্সোনালি অনারের ম্যাজিক ওয়েসটা খুবই ভালো লাগে, খুবই লাইট ওয়েট এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়। কিন্তু অনারের ডিভাইসে বরাবরই দেখা যায় যে কিছু টুকটাক ব্লুটুথ থাকে, এই ব্লুটুথগুলো চাইলে আপনি প্রত্যেকটাকেই আনইনস্টল করতে পারবেন অথবা ডিসেবল করে রাখতে পারবেন। অনর কিন্তু বরাবরই তাদের নাম্বার সিরিজের ডিভাইসগুলোতে ক্যামেরার দিকে বেশি নজর দিয়ে থাকে। অনর 400 এই ফোনটার মেইন লেন্স হিসেবে ইউজ করা হয়েছে একটা 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটা আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে যেটা আবার 12 মেগাপিক্সেলের। এর 200 মেগাপিক্সেলের মেইন লেন্সের ছবিগুলো যদি দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারে। ছবির কালারটাও কিন্তু একদমই ক্লোজ টু ন্যাচারাল। এই সময় এসে দেখা যায় যে ম্যাক্সিমাম ফোনগুলাই অনেক বেশি স্যাচুরেটেড এবং কালারফুল ছবি দিচ্ছে। হ্যাঁ, অনারও কালারফুল ছবি দেয়, বাট এটা একদমই ব্যালেন্সড বলতে পারেন, অনেক বেশি স্যাচুরেটেড করে ফেলতেছে না এবং অনেক বেশি কালারফুল করে ফেলতেছে না। যেই কালারটা দিচ্ছিল একদমই মানে সোশ্যাল মিডিয়া রেডি পিকচার দিতেছিল। কিন্তু এটার ক্যামেরা নিয়ে আমার একটা কমপ্লেন হচ্ছে, যখন আমি পোর্ট্রেট মোডে ছবি তুলতেছিলাম মাঝে মাঝে দেখতেছিলাম যে ছবিটার মধ্যে একটু বেশি কন্ট্রাস্ট চলে আসতেছে, যার কারণে দেখা যায় যে শ্যাডো এরিয়াগুলোতে ডিটেল হারাই যেতেছিল। তাছাড়া ম্যাক্সিমাম টাইমে খুবই ভালো ছবি দিচ্ছিল
আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে ছবি তোলেন তাহলে এটা থেকে অনেক ভালো ভালো ছবি আপনি তুলে আনতে পারবেন। ইভেন এটার ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক ভালো ছিল। Honor 400 এর মধ্যে কোনো প্রকার টেলিফোটো লেন্স ছাড়াই এটার পোর্ট্রেট এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের ছিল, কারণ আপনি যদি এর পোর্ট্রেট মোডে যান তখন কিন্তু আপনি 4টা ফোকাল লেন্থ পেয়ে যাবেন। একটা হচ্ছে 1x, 1.5x, 2x এবং 3x। দেখা যায় যে এই 200 মেগাপিক্সেলের সেন্সরটাকে তারা ক্রপ করে অনেকগুলো ফোকাল লেন্থ দিয়েছে এবং দেখা যাচ্ছে যে ফোকাল লেন্থ বেশি থাকার কারণে কিন্তু পোর্ট্রেট এক্সপিরিয়েন্সটা বেটার হয়। আপনারা হয়তো সবাই জানেন ফোকাল লেন্থ যত বেশি হবে এই পোর্ট্রেট ছবিগুলো তত বেশি সুন্দর লাগে। আমি এটা দিয়ে ম্যাক্সিমাম টাইমে 2x এবং 3x এ পোর্ট্রেট তুলেছি, মাঝে মাঝে কিছু ক্ষেত্রে হয়তো বা 1.5x এও পোর্ট্রেট নিয়েছি। এর পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখেন যে এইচডি টেক থেকে শুরু করে ডিটেল খুবই ভালো ছিল, বাট দেখা যাচ্ছিল যে নর্মাল মোডের মতোই ওভার কন্ট্রাস্টি ছবি দিয়েছিল, যার কারণে ব্ল্যাকগুলো একটু বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছিল এবং শেডো এরিয়ার ডিটেলগুলো হারিয়ে যাচ্ছিল এবং ওই জায়গাগুলোতে নয়েজ চলে আসতেছে। তাছাড়া ওভারঅল এর পোর্ট্রেট পিকচারগুলো আমার কাছে ভালোই লেগেছে। তারপর যদি 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড পিকচারগুলো দেখেন তাহলে এটা দেখেন যে মোটামুটি শার্প এবং ডিটেল ছবি দিতে পারে, কিন্তু একটু জুম করার পর মনে হয় যে ডিটেলটা আরেকটু বেশি হলে ভালো হতো, বাট ওভারঅল কালার থেকে শুরু করে শার্পনেস ভালোই লেগেছে। Honor 400 দিয়ে আপনি সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এটার মধ্যে অবশ্যই 4K 60 fps থাকা দরকার ছিল, কারণ এটার প্রাইস যেহেতু অলমোস্ট 60,000 টাকা। তো চলুন এর একটা ভিডিও স্যাম্পল দেখে আসি, তাহলে আইডিয়া করতে পারবেন যে এর ক্যামেরা থেকে আপনি কেমন লেভেলের ভিডিও পাবেন। এটা হচ্ছে Honor 400 এর আলট্রাওয়াইড ভিডিও। এটার আলট্রাওয়াইড দিয়েও কিন্তু 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায় এবং এখন যেই লাইট কন্ডিশনে ভিডিও হচ্ছে এটাকে মোটামুটি লো লাইট এবং ডে লাইট দুইটাই বলতে পারেন, কারণ অলরেডি দেখেন যে বৃষ্টি পড়তেছে। তো এরকম লাইট কন্ডিশনে যদি আপনি এর আলট্রাওয়াইড দিয়ে ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন। তো চলুন এটার মেইন লেন্সে আমরা শিফট করি এবং মেইন লেন্সের ভিডিও কেমন আসে সেটাই আপনাদেরকে একটু দেখাই। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। এর মেইন লেন্স দিয়েও 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায়। এটার প্রাইস অফিসিয়ালি অলমোস্ট 60,000 টাকা এবং আনঅফিসিয়ালি কিনতে গেলে আপনাকে 45,000 টাকা গোনা লাগবে। তো এত দামি একটা ফোনের মধ্যে 4K 30 fps লিমিট থাকাটা আমার কাছে কোনো অবস্থাতেই ভালো লাগে না এবং এটাকে আমি কোনোভাবে ভালোভাবে নিতে পারতেছিলাম না। অবশ্যই এটাতে 4K 60 fps এর সাপোর্ট দরকার ছিল। আর এটার মেইন লেন্স দিয়ে যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আমি যদি একটু ফাস্ট হাঁটি তাহলে স্টেবিলাইজেশনটা আই থিঙ্ক চেক করতে পারবেন। তো এই হচ্ছে এটার স্টেবিলাইজেশন। তো আপনাদের কাছে এটার ভিডিও কোয়ালিটি কেমন লাগছে এটা একটু জানাতে পারেন। আর হচ্ছে এখন বলতে পারেন যে একদমই ভিডিও করার জন্য কিংবা ছবি তোলার জন্য একদমই প্রপার লাইট কন্ডিশন যেটা সেটাই এখন আছে, একদম ডিরেক্ট সানলাইটও না একদম লো লাইটও না। তো এরকম লাইট কন্ডিশনে যদি ভিডিও করতে চান কিংবা ছবি তুলতে চান তাহলে এই যে এরকম পাবেন। আর ছবি স্যাম্পলগুলো কিছু দিয়ে দিব তাহলে বুঝতে পারবেন। নাও কথা বলা যাক এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এর ফ্রন্টে একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর ছবি তুলতে পারছিলাম, খুবই শার্প এবং ডিটেল ছবি দিচ্ছিল। স্পেশালি যখন এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি পোর্ট্রেট ছবি নিচ্ছিলাম, পোর্ট্রেটের এইচডি টেক থেকে শুরু করে ডিটেল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন কথা বলা যাক এই ফোনটার এআই নিয়ে। এই ফোনটাকে তারা কিন্তু এআই গড বলতেছে, তার মানে এটার মধ্যে ভরপুর এআই রয়েছে এবং এই এআই গুলো অনেক বেশি ইউজফুল ছিল। বর্তমান সময়ে স্মার্টফোন কোম্পানিগুলা যে এআই গুলা ক্লেম করে ম্যাক্সিমাম গুলাই দেখা যায় যে ইউজলেস। হয়তো বা 100 এআই যখন ক্লেম করে তার মধ্যে দুইটা একটা কাজ করে, কিন্তু এইটার এআই গুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয়েছে এবং খুবই ইউজফুল ছিল। এখনকার সময় প্রত্যেকটা ফোনে কিন্তু এআই ইরেজার থাকে, কিন্তু Honor 400 এর এআই ইরেজারটা একটু ভিন্ন রকম এবং একটু স্পেশাল। দেখা যায় যে এআই ইরেজার গুলা কিন্তু আপনাকে মার্ক করে দিতে হয় যে আপনি কোন কোন সাবজেক্ট গুলা কিংবা অবজেক্ট গুলাকে আপনি রিমুভ করতে যাচ্ছেন, কিন্তু এইটাতে এআই নিজে থেকেই ডিটেক্ট করে নেয় যে আপনি আসলে কোনগুলো রিমুভ করতে হবে এবং ওগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। আপনাকে আর প্যারা নিয়ে মার্ক করার দরকার হচ্ছে না। তারপর যে এআই ফিচারটা আমার কাছে বেশি ইউজফুল মনে হচ্ছে সেটা হচ্ছে এআই আউট প্রিন্টিং। এটা দিয়ে আপনার ছবির ফ্রেমকে বড় করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কোনো সাবজেক্টকে যখন আপনি ক্লোজ থেকে ছবি তুলে ফেলেন, আপনি বাসায় এসে দেখলেন যে এটা আরেকটু দূর থেকে ছবি তুললে হয়তো বেশি ভালো লাগতো, কিংবা একটা মানুষের ছবি তুলছেন তার মাথার উপর দিয়ে আরেকটু গাছপালা দেখা গেলে বেশি ভালো লাগতো। এই কাজটা কিন্তু এখন Honor 400 দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবেন এআই আউট প্রিন্টিং এর মাধ্যমে। এইখানেই তাদের এআই এর খেলা শেষ হয় না। আপনি এখন চাইলে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন, যেটা একটা সময় আমাদের স্বপ্ন ছিল, এইটাই কিন্তু এখন আপনি এই ফোন দিয়ে করতে পারবেন। এই কাজটা করার জন্য আপনি গ্যালারি অ্যাপ থেকে ক্রিয়েটে চলে যাবেন এবং ক্রিয়েট থেকে ইমেজ টু ভিডিওতে চলে যাবেন এবং এই জায়গায় এসে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিয়ে যখন আপনি জেনারেটে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন যে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবং এটা অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। এটা সবগুলো এআই ফিচার নিয়ে কথা বলতে গেলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এটার মধ্যে আরো অনেক ইউজফুল এআই রয়েছে। ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনটা খুবই লাইট ওয়েট এবং অনেক বেশি স্লিম, কিন্তু এটার মধ্যে একটা 6000 mAh এর ব্যাটারি ইউজ করা আছে। এই ফোন থেকে আমি 10 ঘন্টারও বেশি এসওটি পাচ্ছিলাম। চিন্তা করেন যে একটা ফোনকে আপনি চার্জ করার পরে 10-12 ঘন্টা যদি স্ক্রিন অন টাইম পান তাহলে আর কি লাগে। এই ফোনটাকে আমি 100% চার্জ করে বাসা থেকে যদি বের হই তাহলে রাতে বাসায় আসার পরেও দেখা যায় যে এটার মধ্যে 30-40% চার্জ থেকে যায়। এটাকে আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করছি এবং আমি ব্যাটারি লাইফটাকে অনেক বেশি এনজয় করছি যে এত লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দেয়। এই যে দেখেন যে এটার মধ্যে এখনো 99% চার্জ রয়েছে। এটাকে মনে হয় 1 ঘন্টা ধরে আমি ইউজ করতেছি। হ্যাঁ, খুবই হেভি ইউজ করতেছি না, জাস্ট ভিডিওতেই তো মনে হয় 30 মিনিটের মতো শুট করতেছি। তো সেই জায়গায় বসে দেখেন যে এখন পর্যন্ত 99% চার্জ রয়েছে। তো যাদের লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ দরকার তারাও কিন্তু Honor 400 এই ডিভাইসটা দেখতে পারেন। তো এখন ফাইনালি
আনুযায়ী কত হচ্ছে অলমোস্ট 60,000 টাকা খরচ করে অফিসিয়াল মার্কেট থেকে আপনি এই অনার 400টা কিনবেন কিনা। আমি বলবো যে এই ফোনটা কেনার অন্যতম একটা কারণ হতে পারে হচ্ছে এটা ডিসপ্লেতে থাকা ওয়ারেন্টির কারণে। আপনি যদি অফিসিয়ালি অনার 400 এই ডিভাইসটা কিনেন তাহলে আপনি 180 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, যেটা আপনার ডিসপ্লের মধ্যে তারা কোনো কিছু জিজ্ঞেস করবে না যে ডিসপ্লের মধ্যে কি হয়েছে না হয়েছে। বেশিরভাগ কোম্পানি দেখা যায় যে একটু স্ক্র্যাচ স্ট্রেচ থাকলে আর ডিসপ্লে চেঞ্জ করে দিতেছে না, কিন্তু আপনি যদি অনার 400 এই ডিভাইসটা ইউজ করেন টুকটাক স্ক্র্যাচ থাকলেও দেখা যায় যে এটার ডিসপ্লে আপনাকে 180 দিনের মধ্যে রিপ্লেস করে দিবে। অ্যামোলেড ডিসপ্লেগুলো এখন কিন্তু ধূপধাপ চলে যায় কিংবা গ্রিন লাইন পড়ে যায়, পিঙ্ক লাইন পড়ে যায়, কিন্তু এই ফোন কেনার পর আপনার এই চিন্তা নিয়ে আর ঘুরতে হবে না যে গ্রিন লাইন পড়ে যাবে কিংবা পিঙ্ক লাইন পড়ে যাবে। শুধুমাত্র কি এই ডিসপ্লের ওয়ারেন্টির কারণে আপনি এই ফোনটা কিনবেন না, এই ফোনটা আনঅফিসিয়ালি কিন্তু বাংলাদেশে অলমোস্ট 45,000 টাকার মতো প্রাইসে সেল হচ্ছে। তো কিছু টাকা অ্যাড করে যদি একটা অফিসিয়াল ফোন কেনা যায় যেটার মধ্যে গভর্নমেন্ট ট্যাক্স দেওয়া আছে, তো সেই ফোনটা নেওয়াই আমার কাছে মনে হয় যে বেশি ভালো। তারপরে আপনি চিন্তা করে দেখতে পারেন যে আসলে আপনার কোনটা করা উচিত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।